এত রাতে কোন হালাই? নিঃশব্দে গেট খোলো আকাশ, আমি রওনা। মুহূর্তেই আকাশের ঘুম গায়েব হলো। ধরফরিয়ে উঠে লুঙ্গির গিট ঠিক করে দৌড়ে গেল বাইরে। ইতোমধ্যে বৃষ্টির গতি তেজ হয়েছে। রনর সঙ্গে সঙ্গে আকাশও ভিজে গেল। ভাইজান, চাচিকে ডাকুম? দরকার নেই, আমি ঘুমাবো এখন। কারোর সাথে কৌশল বিনিময়ের মোড নেই। বলেই হন করে সিঁড়ি ধরে নিজের ঘরে চলে গেল। মনতা এক দৃষ্টিতে বৃষ্টির ধারা ভেদ করে রনর বেলকনি পানে তাকিয়ে রইল। একসময় এখানে তাদের ভালোবাসাময় খুনসুটি রচিত হতো। আজ সব বেদনাদায়ক স্মৃতি। ভাবনার মধ্যখানে আকস্মিক তার বুকে ধক করে উঠল। মৌনতার শরীর অসর হলো, ঠিক যেমনটা রনর উপস্থিতিতে হয় তেমন। মৌনতা থরথর করে কেঁপে উঠল। বেলকনি থেকে সরে আসতে চাইল মৌন, কিন্তু জ্বলে উঠল রনর ঘরের লাইট। মৌনতা বেলকনির রেলিং খামচে ধরে হয়ে শক্ত দাঁড়িয়ে রইল। ভেজা শার্ট খুলে বেলকনিতে এসে দাঁড়ালো রন। চারিধারে তুমুল বর্ষণ। সেই বর্ষণ উপেক্ষা করে মৌনতার বেলকনিতে নজর পাতল রন। সহসায় বিদ্যুৎ চমকালো। বৈদ্যুতিক ঝলকে দুজন দুজনকে দেখল। মৌনতার ঝাপসা ভেজা মুখশ্রী রনর বুকে কাঁপন তুলল। মনকে শাসালো এই বজ্জাত্মের ভালোবাসার আর সিক্ত হবে না সে। কিন্তু মনটা বড্ড বেহায়া বেয়ারা। টিকতে পারল না রণ। তার ভাব গাম্ভীর্যতাকে বুড়ো আঙুল দেখালো। নিজের ঘর ছেড়ে বেরিয়ে মিনিট দুয়েকের ব্যবধানের সপাটে ধাক্কা দিয়ে খুলল মৌনতার ঘরের দরজা। এরপর সিটকিনি আটকে এসে দাঁড়ালো মৌনতার পেছনে। রণকে পেয়ে মৌনতা জাপটে ধরে হু হু করে কেঁদে উঠল। আমায় মাফ করে দাও রনু ভাই, তখন আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। বাড়ির সকলেই এই ঘটনা জানলে কি প্রতিক্রিয়া দেখাবে ভেবেই ভয় গুটিয়ে গিয়েছিলাম আমি। তুমি তো জানো আমি কত ভীতু। আমি তোমায় বোঝাতে চাইছিলাম বিষয়গুলো, কিন্তু অক্ষম হয়েছি। আমাকে এত বড় কঠিন শাস্তি দিও না তুমি। তোমায় না দেখে আমি মরে যাব। তোমার গলা না শুনলে আমি যে বধির হয়ে যাব রনু ভাই। বলেই মৌনতা রণর বুক ছেড়ে পা জড়িয়ে ধরে আকুল হয়ে কাঁদল। তোমার পায়ে পড়ছি, আমাকে লঘু পাপে হেন গুরুদণ্ড দিও না। রুহ পর্যন্ত কেঁপে উঠবে আমার। মৌনতার কান্না রণর বুকে অসহনীয় ব্যথা তুলল। সে নিজেও অবুঝের মতো আচরণ করেছে মৌনতার সাথে। ছোট মৌনতাকে একটু সময় দেওয়া উচিত ছিল তার, কিন্তু অধিকার ফলাতে ব্যস্ত হয়েছিল সে। রণ লজ্জিত হলো নিজের অগ্রসরী আচরণে। পা থেকে মৌনতাকে ছো মেরে টেনে তুলে রুমে নিয়ে এসে বেলকনির দরজা আটকে দিল। বৃষ্টিতে মেয়েটা পুরোটাই ভিজে গেছে। সকালের দেয়া চোখের কাজল লেপ্টে রয়েছে গাল পর্যন্ত। দীর্ঘ সময় ধরে বোধহয় কাঁদছিল গাধিটা। নাকের ডগা লাল হয়ে উঠেছে, সেই সাথে অনবরত কাঁপছে ঠোঁটার থুতনি। রনা একটা টাওয়াল নিয়ে মৌনতার চুল মুছে বলে উঠল, এসব রাগের মাথায় বলেছে, ভুলে আমার। তোকে সময় দেওয়া উচিত ছিল। যা হয়েছে ভুলে যা। বলেই তোয়ালে মৌনতার হাতে গুজে বলে উঠল, ঘুমা, ড্রেস পাল্টে নিস, নয়তো সর্দি লেগে জ্বর বাঁধবে। বলেই পেছনে না ফিরে পা বাড়ালো। হাতের তোয়ালে ছুঁড়ে ফেলে মৌনতা দৌড়ে গিয়ে রণকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। রণর পা জোড়া থামলো। রণ পেছন ফিরল। মৌনতা এখনো হেঁচকি দিয়ে কেঁদে যাচ্ছে। রণ মৌনতার হেঁচকি তোলা কম্পিত সেই ঠোঁটের পানে এগিয়ে এলো। পরক্ষণেই নিজেকে সরিয়ে বলে উঠল, রাগ করিনি, ঘুমিয়ে পড়। মৌনতা মাথা ঝাঁকালো। রণ বিস্ময়ে শুধালো। তবে মৌনতা টাইলসে আঙুল খুঁটে রণর পেটে গুতাতে গুতাতে বলল, আজ আমাদের প্রথম রাত। বিয়ের পর কি হয় আমি জানি। রণর ভ্রু উঁচু করে বলল। কি জানিস তুই? মৌনতা লজ্জায় লাল হলো। সে উত্তর দিতে পারল না। রণ মেকি রাগ দেখিয়ে বলল, দুপুরে কি প্রবলেম ছিল? জানি না। ঘুমা, তোর মাথায় গ্যাস্ট্রিক আছে। মৌনতা লজ্জা ভেঙে রণর ঘনিষ্ঠ হলো। এরপর রণর হাতটা টেনে নাভির পাশের ফোসকাতে স্পর্শ করিয়ে বলে উঠল, যন্ত্রণা দিয়েছো, কিন্তু উপশম করনি। এখনো কষ্ট পাচ্ছি আমি। বলেই জামা তুলল। ফকফকে লাইটের আলোতে স্পষ্ট দেখা গেল দগদগে গোলাপি ভয়ানক ফোসকা। তাতে জল জমে চামড়া ফুলে রয়েছে। রণর মায়া হলো মৌনতার জন্য। মৌনতার জামা নামিয়ে বলে উঠল, এর চাইতেও যন্ত্রণা দগ্ধ ভালোবাসা আমি সইতে পারবো রনু ভাই, কিন্তু আমার বিশ্বাস এর চাইতে নিষ্ঠুর তুমি হবে না।
রণ মৌনতার জখমে আলতো চুমুক এঁকে বলল। যখন আমি করেছি তবে সারাবো আমি। মুহূর্তেই বিকট শব্দে বাজ পড়ল। মৌনতা রণর চুল টেনে ধরল ভয়ে। বসা থেকে উঠে দাঁড়িয়ে হ্যাচকা টানে মৌনতাকে কোলে তুলে চুমু খেল রণ। মৌনতা তাল মেলালো রণর সাথে। মৌনতাকে দেয়ালের সাথে চেপে ধরে হাঁপাতে হাঁপাতে রণ শুধালো। বাধা দিবে ভেবে বল, এবার কিন্তু মাফ পাবি না। মৌনতা রণকে নিজের একনিষ্ঠ কাছে এনে ভাঙা অবেশিত গলায় বলল। তোমার হাতে মরার শখ জেগেছে, দোহাই লাগে মেরে ফেলো আমায়। অনুমতি পেয়ে ক্ষুধার্ত চিতার ন্যায় উন্মাদ হলো রণ। মৌনতা একান্ত তার বিয়ে করা বৈধ একমাত্র বউ। নিজের বুকে জমানো সমস্ত ভালোবাসা সেই বউকে বিলিয়ে দিতে কার্পণ্য করবে না রণ। ইলেকট্রিসিটি বিদায় নিল বজ্রপাতের তাণ্ডবে। রণ বিদ্যুৎ আলোকে মৌনতাকে কোলে তুলে বিছানায় শুয়ে বলে উঠল। খুব ব্যথা দেব, সইতে পারবি? মৌনতা শক্ত করে খামচে ধরল রণর উদ্যম পিঠ। রণ মৌনতার গলার ভাঁজে মুখ ডুবিয়ে অন্য হাতে মৌনতার মুখ চেপে ধরল। অসহনীয় ব্যথায় কুঁকড়ে উঠল মৌনতা, সেই সাথে চোখ বেয়ে গড়ালো জল। মৌনতার ধারালো নখ গেঁথে গেল রণর শক্ত পিঠে। মৌনতার মুখ থেকে হাত সরিয়ে রণ ফিসফিস করে বলে উঠল। তোর জন্য এ জান কোরবান বউ, তোর সতীত্ব হরণ করেছে আমি। নিজেকে সর্বোচ্চ ভাগ্যবান পুরুষ মনে হচ্ছে। জীবন আর কিছু পাওয়ার বাকি নেই। বাইরের বৃষ্টির তাণ্ডব এখনো থামেনি। বছরের শেষ বৃষ্টি বলেই হয়তো অবিরত ঝরছে। বিদ্যুতের গর্জনও পূর্বের তুলনায় দ্বিগুণ হলো। মুহূর্তে মুহূর্তেই তীক্ষ্ণ আলোয় হলুদ হয়ে উঠেছে চারপাশ। ভ্যাপসা গরম দূর হয়ে শীতল হাওয়ায় হিম হয়ে ওঠে সবকিছু। বিধ্বস্ত মৌনতা রণর বাহুতে শুয়ে শক্ত করে রণকে জড়িয়ে আছে। মৌনতার মাথায় আলতো বিলি কাটছে রণ। একটু আগের ঘটনা বিশ্বাস করতে কেমন অবিশ্বাস্য লাগছে। রণ মৌনতার কপালে ঠোঁট ছোঁয়ালো, এরপর ফিসফিস করে কানের কাছে মুখ এনে বলল। সকালে আমায় মুখ দেখাবে কি করে? মৌনতা রণর বুকে মুখ লুকিয়ে মিনমিন করে বলে উঠল। এখন যেভাবে দেখাচ্ছি ওভাবে। রণ ঠোঁট কামড়ে হেসে বলল। পারবি না, দেখিস। কেন? সকালে টের পাবি, নিজের মধ্যে আকাশ পাতাল তফাৎ অনুভব করবি। কিছুক্ষণ আগে তুই যে মৌনতে ছিলিস, সকালে তা আর থাকবি না। আমার ছোঁয়া তোকে বদলে দিয়েছে পুরোপুরি। মৌনতা আবেশিত হয়ে রণর বুকে নাক মুখ ঘষে বলে উঠল। তুমি চলে যাও রণ ভাই, আমার কেমন যেন লাগছে। মৌনতার চিবুক চেপে ধরে রণ নিজের সামনে আনলো মৌনতাকে, শুধালো। কেমন লাগছে? মৌনতা জবাব দিতে পারল না। সে কাঁথা টেনে নিজের উন্মুক্ত শরীর আবৃত করতে চাইল। রণ দিল না সে সুযোগ। মৌনতাকে সজোরে টেনে নিজের ওপর উঠিয়ে চেপে ধরে ঘোর লাগা গলায় বলল। উষ্ণতা বিনিময় হচ্ছে দেখতে পাচ্ছিস না? দেয়াল কেন টানছিস? মৌনতা মিয়ে গিয়ে বলল। শয়তান দেখছে রণ ভাই। ভ্রুকুটি করে রণ জবাব দিল। আমার চাইতে বড় সন্তান পৃথিবীতে এক্সিস্ট করে বলে তো আমার মনে হয় না। রাজে নিজে এখানে উপস্থিত, প্রজার এখানে আসার সাহস পাবে না, তুই নিশ্চিত থাক। মৌনতার লজ্জায় আড়ষ্ট হলো, কাচুমাচু করে বলল। ভয় লাগছে। কেন? আর একটু চুপসে গেল মৌনতা। ঠোঁট টিপে কিছুক্ষণ চুপ থেকে ইতস্তত করে বলল। যদি বেবি এসে যায়। মৌনতার কথায় রণ পাত্তা না দিয়ে বলল। হলে হবে, তাতে কার কি আসে যায়? আমার সন্তান কি চোর নাকি? এত ভয়ের কি আছে? আমরা তো কোনো পাপ করিনি, পবিত্র সম্পর্ক আমাদের। আমি পড়তে চাই রণ ভাই। রণ মৌনতার উন্মুক্ত পিঠে হাত বুলাতে বুলাতে বলল। আচ্ছা, সকালে সব ঠিক করে দেব। সবকিছু আবার আগের মতো হয়ে যাবে? বলেই উৎসুক হয়ে রণর পানে তাকালো মৌনতা। রণ চোখ সরু করে প্রশ্ন করল। কখনো দেখেছিস আনবক্স করা জিনিস আবার বক্সিং করতে? তাহলে কিভাবে সব ঠিক করে দেবে? বড় কবে হবি বলতো? মৌনতা ঠোঁট উল্টে সরে গেল, এরপর বলল। ও মা, জানতেও পারবো না? রণ সরল জবাব দিল এবার। পিল এনে দেব, ওষুধের দোকানে আছে, নিশ্চিন্তে থাক। আমি থাকতে তোর কোনো চিন্তা নেই। ওসব আমার উপর ছেড়ে দে, তুই রিল্যাক্স মোডে থাক। এবার কিন্তু পাক্কা 7 দিন থাকবো। বউ ছাড়া অনেক ঘুমিয়েছে, বাকিটা কিভাবে তুই ম্যানেজ করবি তোর ব্যাপার। মৌনতা হাত বাড়িয়ে জামা টেনে গায়ে জড়িয়ে বিছানায় বসলো রণর পাশে। এলোমেলো খোলা চুলগুলো হাতে পেঁচিয়ে খোপা করলো।
গলার ভাঁজে টকটকে লাভ বাইট স্পষ্ট। রণ এক দৃষ্টিতে তাকিয়ে সেই সৌন্দর্য উপভোগ করলো। মমতার সৌন্দর্যে রণর গলা শুকিয়ে এলো। সে ফাঁকা ঢোক গিলল। হৃদয়ে ক্রমাগত কম্পন হচ্ছে। রণ হাত বাড়িয়ে শক্ত করে মৌনতার কোমর জড়িয়ে ধরল। পোড়া জায়গায় চাপ পড়তেই আর্তনাদ করে উঠল মৌনতা। রণ তড়িঘড়ি করে উঠে কাতর গলায় বলল, সরি জান, সত্যি সরি। জেনে বুঝে ধরে নি রে, খুব ব্যথা হচ্ছে তাই না বলে যা। তুই তুই এক কাজ কর, তুই আমার সারা শরীরে ক্ষত করে দে প্লিজ, নয়তো অপরাধ বোধ আমার কাটবে না কিছুতেই। মৌনতা রণর অপরাধে দগ্ধ হওয়া চোখগুলোর পানে তাকালো। এরপর দৃষ্টি নামিয়ে বলল, আমার দোষ ছিল রণ ভাই। মৌনতা কিছু বলার জন্য উসখুস করলো রণকে। রণ মৌনতার চঞ্চল চোখের ভাষা পড়তে পারল। বলল, কি বলতে চাইছিস, এত দ্বিধা কিসের? মৌনতা রণর হাত জড়িয়ে ধরল শক্ত করে। এরপর নিজেকে গুছিয়ে বলে উঠল, বড় মা তোমার জন্য একটা মেয়ে দেখেছে রণ ভাই, শিউলি আন্টির মেয়ে পিউকে। বড় মা দাদাভাইকে অনুরোধ করেছে যাতে ওই মেয়েকেই নিয়ে আসে তোমার জন্য। আমার খুব ভয় করছে রণ ভাই, তোমায় ছাড়া আমি সত্যিই বাঁচবো না। এমন কিছু হলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি কিছু একটা করো প্লিজ। রণ কপাল কুঁচকে শুধালো, দাদুভাই কিছু বলেনি আম্মুকে? বলেছে, দাদু বলেছে তোমার জন্য তিনি আমায় পছন্দ করে রেখেছেন, কিন্তু অনুভাবী দাভাইয়ের মুখের উপর বলেছে তোমার সঙ্গে আমাকে চলে না। অনুর ঔদ্ধত্যে রণর কপালের শিরা ফুলে উঠল। ক্রোধে ফুঁসে উঠে বলল, অনুর গলা টিপে ধরে এখন গিয়ে। না প্লিজ, এমন কিছু করো না। আর বড় মা। বলেই থামলো। এত এত কথা মনতা কি করে রণকে বুঝিয়ে বলবে তার সুরাহা পেল না। কিন্তু রণ ছাড় দিল না। সে শক্ত গলায় বলল, কি করেছে আম্মু বল, থামলি কেন? অর্ধেক কথা অপছন্দ করি জানিস না? মৌনতার চোখ জলে ভরে উঠল এবার। মা সম্পর্কে ছেলের কাছে কথা লাগাতে তার বাধছে, কিন্তু সেও নিরুপায়। এত বড় ঝামেলার গিট রণ ছাড়া কেউ খুলতে পারবে না। তাই রণর সবকিছু জানা প্রয়োজন। মৌনতা জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে ছোট গলায় বলল, দাভাইকে বড় মা বলেছে উনি নাকি তোমাকে আমার কথা জানিয়েছিল। তুমি নাকি রিজেক্ট করেছো। আমাকে বিয়ে করা তোমার পক্ষে পসিবল না। রণর ভ্রু সরু হয়ে উঠল। তার মা মিথ্যে বলেছে এটা ভেবেই তার মাথা ঘুরে উঠল। মৌনতা এক পলক রণের ক্রোধিত চেহারা দেখল। ভয়ে দৃষ্টি নামিয়ে রণর আঙুলে হাত বুলাতে বুলাতে বলল, আমার হাতটা ছেড়ে দিও না রণ ভাই। যাই হোক না কেন আমায় একটু আগলে নিও। আমি বড্ড নাজুক। এত বড় শক্তিশালী ঝড় আমি পাড়ি দিতে পারবো না। আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। আমার সবকিছু আমি তোমায় দিয়ে ফেলেছি। এমন কিছু হলে আমি দেখে মরে যাব দেখো। বলেই ফুপিয়ে কেঁদে উঠল মৌনতা। রণর ইচ্ছে হলো চড়িয়ে মৌনতার গাল ফাটিয়ে দিতে। এত বড় মেয়ে অথচ জ্ঞান বুদ্ধি তলানিতে। হাত ছাড়ার জন্য রণ এভাবে তাকে আটকে রাখলো নাকি? মেয়েটা রণর ভালোবাসার পরিধি বুঝবে কবে? হৃদয় কেটে ফেরে তবে কি রণ দেখাবে? দেখ মৌনতা, এ বুকের ভেতর তোর জন্য কত ভালোবাসা। এ বুকের দখল তুই ছাড়া কেউ কোশ্চেন কারো নিতে পারবে না। আমি শুধুই তোর। আমি কি তোর কাছে বেঁচে দিয়েছি সেই কবে। তুই আমায় একটু শক্ত করে ধরে রাখ না শুধু, বাকিটা আমি সামনে নেব। রণ মৌনতার চোখের জল মুছিয়ে বুকে টেনে নিল। অতঃপর বলল, আগামীকাল কথা বলবো দাদাভাইয়ের সাথে তোর আর আমার বিয়ের ব্যাপারে। প্রয়োজনে দাদাভাইকে বলে কালে বিয়ের ব্যবস্থা করব। আমার তো অনুষ্ঠানের দরকার নেই। তোকে আমার ঘরে তুলতে পারলে আমার জীবনের সমস্ত খুশি আমার হাতে ধরা দেবে। তুই প্লিজ কাঁদিস না। তুই কাঁদলে আমার খুব কষ্ট হয়। তুই বড্ড ছিচখাত নে। আদর করলেও কাঁদিস, দুঃখ পেলেও কাঁদিস। শুধু কান্নার সুর এক এক সময় এক এক রকম। মৌনতা চোখের জল মুছল। সে আশ্বাস পেল। রণ মৌনতাকে টেনে বাহুডোরে আবদ্ধ করে ঠোঁটের কোণে চুমু খেলো। এরপর ধীর লয়ে বলল, আর একবার যদি তোকে ব্যথা দেই তবে কি আমাকে নিষ্ঠুর নির্দয় পুরুষ ভাববে? মৌনতা মাথা নাড়ালো। রণ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, একটু কম চিৎকার করিস প্লিজ, নয়তো তোর মা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়বে, ভাববে বোবা চেনে ধরেছে তোকে। সকালে খোশ মেজাজে গোসল করে শার্টের হাতা গোটাতে গোটাতে নিজ কক্ষ থেকে বেরিয়ে এলো রণ।
রনর গাড়ি দেখে বাড়ির সকলে অবগত হয়েছে রণ এসেছে অনেক রাতে। দরজা বন্ধ ছিল বিধায় কেউ তাকে ডাকেনি। খাবার টেবিলে মাথা নিচু করে বসে আছে দেওয়ান মির্জা। রেনুমার বিষয়টা কিভাবে গুছিয়ে নেবেন ভেবে পাচ্ছেন না। রণ দেওয়ান মির্জার পাশে বসে শুধালো, কেমন আছো দাদা ভাই? ভালো। আনমনে জবাব দিলেন বৃদ্ধ। টেবিলে খাবার গোছাচ্ছে শায়লা আর রেনুমা। পাশেই পুতুলের মতো দাঁড়িয়ে আছে অনু। সৌম্য ঢাকায়। রণর রাগ তরতর করে পারল অনুকে দেখে। মা চাচি কাজ করছে আর নবাবজাদি সং ধরে দাঁড়িয়ে আছে। রণর হাত নিষ্পিস করলো দুটো চড় লাগাতে, কিন্তু বড় ভাইয়ের বউয়ের সাথে এমন করা যাবে না, ওকে মারতে হবে মুখে। রণ ধারালো গলায় অপমানের স্বরে বলল, কি ব্যাপার অনু, এভাবে ভং ধরে দাঁড়িয়ে কি তামসা দেখছো? এই গরমে বয়স্ক দুজন মানুষ কাজ করছে, চোখ লাগছে না? টেবিলে খাবারটাতে বেরিয়ে দিতে পারো নাকি? নাকি বাড়ি থেকে এসব কিছু শিখিয়ে দেয়নি? কথাগুলো বৃহৎ ডাইনিং রুমে তুমুল আওয়াজ তুলল। অনুস্তম্ভিত হলো রণর কথায়। সে বিস্ফোরিত তাকিয়ে বলল, আমি তোমার ভাবি রণ। এবার রণর আরো ক্রোধ জন্মালো। টেবিলে জোরে চাপড় মেরে ধমকে বলে উঠল, সৌম্যর থেকে 1.5 বছরের ছোট আমি। সেই হিসেব মতো তোমার চেয়ে 5 বছরের বড়। সম্মান নামক চিজ শিখেছ নাকি শেখো নেই? আমার নাম ধরে ডাকার দুঃসাহস কে দিয়েছে? ভাইয়া? অনু কেঁপে উঠল রণর ধমকে। রেনুমা দৌড়ে এসে অনুকে টেনে সরিয়ে ব্যস্ত গলায় বলে উঠল, ঘুম থেকে উঠেই তো কি হলো বাবা বলতো? ওকে এভাবে ধমকে চলেছিস কেন? সৌম্য জানলে কি ভাববে? তোর কি হয়েছে আমাকে বল, আমি সব ঠিক করে দিচ্ছি। ম্যানার শেখো মা। মির্জাবাড়ির বউ মেয়ে কেমন নমনীয় হয় তার শিক্ষা দাও। যদি কখনো কূটনীতি শয়তানে করতে দেখেছে, তবে চিফ টেনে ছিঁড়ে নিতে 2 সেকেন্ডও ভাববো না। সে যেই হোক, হোক বড় ভাইয়ের বউ, হোক আমার বউ। বলেই রণ অনুর মুখের পানে তীক্ষ্ণ নজর নিবদ্ধ করলো। চোখাচোখি হলো দুজনের। রণর চোখে শ্মশানিতে বুঝিয়ে দিল অনুর অপরাধ কোথায়। রেনুমা ছেলের রাগ নিয়ন্ত্রণে আনতে অনুকে বলে উঠল, রনর খাবারটা আর তোমার দাদা শ্বশুরের খাবারটা গুছিয়ে দাও অনু, আমি রান্নাঘর থেকে বাকি খাবারগুলো আনছি। এমন সময় শাওলা দৌড়ে এসে রণকে বলে উঠল, অনু না বুঝে একটু ভুল না হয় করে ফেলেছে বাবা। বয়সে না হোক সম্পর্কে তোর বড় সে। বড় ভাইয়ের বউয়ের সাথে এভাবে কথা বলতে হয় না। রণ নাক ফুলিয়ে বলল, সম্পর্কে তোমার বাপ লাগে আমি, শালা শিরিন। ছোট মা না বলে শালা ডাকলে খুশি হবে তুমি? বেদবি ঠেকবে না? শায়লা বাক্যহারা হলো। শুরু নীরব দৃষ্টি ফেলে অনুকে রণর খাবারগুলো ইশারা করে নিজে কাজে চলে গেল। কিন্তু কাজে অপটু অনু বুঝলো না চতুর শায়লার ইঙ্গিত। শায়লা চলে যেতে রণ দাঁত পিষে বসে রইল। অনু ভয়ে ভয়ে খাবার দিতে এলো। রণ কি খায় না খায় সে জানে না। সৌম্যর সাথে এ বিষয়ে কথাও হয়নি কোনোদিন। অনু কাঁপা কাঁপা হাতে দুটো মোটা পরোটা রণর প্লেটে দিয়ে মুগের ডালের ভুনা সাইডে তুলে দিল। খাবার পরিবেশনের নমুনা দেখে রণর চোখ এবার রক্তচক্ষু হলো। তেল চিপচিপে পরোটা সহ প্লেট শব্দ করে ধাক্কা দিয়ে সরিয়ে গর্জে উঠল রণ। মৌন? রণর ডাকে ঘর ছেড়ে দৌড়ে বেরিয়ে এলো মৌনতা। এরপর হাত গুটিয়ে মাথা নিচু করে রণর পাশে দাঁড়িয়ে রইল। মৌনতার উপস্থিতিতে রণ বলল, অধিক স্মার্ট, কখনো কাজ না করা ডাক্তার সাহেবা। 10 বছর এই বাড়ির সাথে কানেক্ট থেকেও আমার খাবার মেনু জানে না। গত রাতে না খেয়ে ঘুমিয়েছে। শিগগির খেতে দে আমায়, নত বাড়ির সব কটাকে আস্ত গেলে নেব। মৌনতা মাথা ঝাঁকিয়ে নতুন একটা প্লেট নিয়ে এলো। তাতে পাশের ছোট ঝুড়ি থেকে দুটো তেলহীন পাতলা রুটি তুলল। ছোট আর একটা প্লেট নিয়ে তাতে ঘিয়ে ভাজা ডিমের পোচ তুলে গ্লাসে কমলার জুস ঢালল। রণ এক প্লেটে মাখামাখি করে খেতে বড্ড অপছন্দ করে। মৌনতা রান্নাঘর থেকে এক বাটি সালাদ এনে গুছিয়ে রণর সামনে খাবার দিয়ে বলে উঠল, বাসার কাজু বাদাম শেষ হয়ে গেছে, আজ বিকেলেই আনতে বলবে বড় মা। দেওয়ান মির্জা এতক্ষণ পর্যন্ত চুপ রইলেন। অনুমিটা প্রথম থেকেই তার অপছন্দ। সৌম্যর জেদের কারণে একে ঘরে তুলতে হয়েছে। মেয়েটা প্রথমে নমনীয় থাকলেও দিনকে দিন বেয়াড়া হচ্ছে। কাউকে দেখে ভয় পাচ্ছে না সে। দেওয়ান মির্জার ভাবনার মাঝে রণ বলে উঠল,
মনোদ আর আমি আমরা দুজন দুজনকে ভালোবাসি দাদা ভাই। 2 বছরের জন্য আমাকে কঙ্গোতে মিশনে যেতে হচ্ছে, তাই আমি চাচ্ছি যাওয়ার আগে মনোদাকে বিয়ে করে রেখে যেতে। আমি ফিরতে ফিরতে কলেজের গণ্ডি প্রায় শেষের দিকে মারাবে। আর এই বিয়েতে আমার মনে হয় না কারো অমত থাকবে। যেখানে মনোদাকে আমি পছন্দ করেছি সেখানে আমার পরিবারের কারোর কোনো কথা বলার স্কোপ নেই। কথাগুলো বলে জুসের গ্লাস হাতে তুলল রণ। কথা বলতে বলতে গলাতে রুটি আটকে যাচ্ছে, গলাটা একটু ভেজানো দরকার। রণর কথা শুনে দেওয়ান মির্জা বেশ খুশি হলেন। মাথার সমস্ত বোঝা যেন এক নিমিষেই নেমে গেল। দেওয়ান মির্জা মাথা ঝাঁকিয়ে হাসলেন মৃদু, অতঃপর হাসি মাখা গলায় বললেন, এত ভালো প্রস্তাবে কেউ কি অমত করতে পারে? এমন সময় বাইরে থেকে ঘরে ফিরলেন সাদনান মির্জা। রণ আর দেওয়ান মির্জার প্রত্যেকটা কথা শুনে তিনি কিছুক্ষণ স্তব্ধ রইলেন। এরপর গর্জে কিছু বলার চেষ্টা করলেন। মনে হচ্ছে ভেতর থেকে কেউ জবরদস্তি চালাচ্ছে পশু সত্তা জাগ্রত করার জন্য। সাদনান মির্জা নিজের খুশি মুখে স্ত্রী আর মেয়ের পানে তাকালেন। ইচ্ছে করে চোখ মুখে কাঠিন্য ফুটিয়ে বললেন, অবশ্যই আমত আছে, এই বিয়েতে আমার আমত রয়েছে। আমি রনর কাছে মনতাকে বিয়ে দেব না আব্বা। কথাটা বলে মুখ লুকালেন সাদনান মির্জা। ছোট ছেলের এমন উদ্ধত্তে দেওয়ান মির্জার মুখ হা হলো, চোখ বিস্ফোরিত হলো। শায়লার পুরো পৃথিবী দোলে উঠল। মৌনতা স্তব্ধ হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মনে হলো ফাঁসির কাষ্ঠের আসামি সে, এখনই তার মৃত্যুর ঘোষণা আসবে। রণ মৌনকে এক পলক দেখে শক্ত গলায় বলল, কেন দেবে না? কি কমতে আছে আমার মধ্যে? আমি কি মনোদাকে সুখে রাখতে পারবো না? তুমি নিজেও জানো ছোট আব্বু, মনোদা আমার কাছে ভালো থাকবে। তারপরও কেন হয়তো ঝামেলা পাকাচ্ছ? দেওয়ান মির্জা দাঁত পিষে ধমকে শুধালেন, এত বেয়াদবি কেন করছো সাদনান? তুমি তো এমন ছিলে না, হঠাৎ কি এমন হলো? আর রনর সাথে মৌনতার বিয়ে না দিয়ে কার সাথে দিবে তুমি? বেশি বাড়াবাড়ি করো না। আমি যখন বলেছি রনর সাথে মৌনতার বিয়ে হবে, তার মানে হবেই। কেউ উল্টাতে পারবে না আমার এই ওয়াদা। দেওয়ান মির্জা একবার যাকে কথা দেয়, দ্বিতীয়বার সেই কথা আর তুলে নেয় না। বেশি বাড়াবাড়ি করে মূর্খতার পরিচয় দিও না। এবার সাদনান মির্জা তেতে উঠলেন। তিনি চিৎকার করে বলে উঠলেন, অনেক হয়েছে আব্বা, এবার চুপ থাকেন। জীবনে বহু সিদ্ধান্ত আপনি একাই নিছেন, কোনো কিছুই বলি নাই। এবার একটু থামেন, বয়স হয়েছে আপনার। আল্লাহর নাম নেন, কবরে যাবার প্রস্তুতি নেন। আর আমার মেয়ের বিয়ে নিয়ে কারোর মাথা ঘামানোর প্রয়োজন নেই। আমি ওর অন্যত্র বিয়ে ঠিক করে ফেলেছি। আমার পছন্দ করা পাত্রের সাথেই মনতার বিয়ে হবে। আমি তাকে পাকা কথা দিয়ে ফেলেছি। কথাখানা শোনার সাথে সাথেই রণর হাত থেকে খসে পড়ল জুসের গ্লাস। শক্ত টাইলসে বাড়ি খেয়ে চূর্ণ বিচূর্ণ হলো নিমিষেই। রণর জোয়াল কেঁপে উঠল, সেই সাথে টান টান হলো নাকের পাতা। সহ্য দুচোখে রক্ত জমল। এই বুঝি কোল ঝাঁপিয়ে গড়িয়ে পড়ে দেওয়ান মির্জার চেয়ার ঠেলে উঠে বেরিয়ে এলেন। হাতের লাঠিটা শক্ত করে উঁচিয়ে তেজি কণ্ঠে বলে উঠলেন, চুপ করো বেয়াদব কোথাকার। নিজের বাপের সাথে কিভাবে কথা বলতে হয় তাও ভুলে গেছো? জানোয়ার, এক চোরে সব কটা দাঁত ফেলে দেবো তোমার। আমি এখন আমার অধিপত্য ছাড়িনি, তোমাদের হাতে ক্ষমতা পদার্পণ করিনি। এখনও আমি সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বাড়িতে বহাল আছি। বলে লাঠি তুললেন ছেলের পানে, বসালেন শক্ত এক বাড়ি। বাড়ি খেয়ে খেকিয়ে উঠলেন সাদনান মির্জা। দেওয়ান মির্জার লাঠি টেনে ধরলেন। ছেলের শক্তির সাথে কুলালেন না দেওয়ান মির্জা। তিনি হ্যাচকা টান খেলেন। রণ দৌড়ে এসে বৃদ্ধকে ধরে গর্জে উঠল, সাবধান হয়ে যা ছোট আব্বু। দাদু শারীরিকভাবে দুর্বল হলেও আমি কিন্তু নই। তোমার এসব কুৎসিত আচরণের জন্য আমি কতটা নিচে নামবো তুমি চিন্তা করতে পারবে না। সাদনান মির্জা রণর গালে সপাটে চড় মেরে ধমকে বলল, কি করবি তুই? আজই চাচার সাথে এত বড় গলায় কথা বলা? তুই আমাকে মারবি? আমার গায়ে হাত তুলবি? মার দেখি, আমিও দেখতে চাই কত বড় লায়ক তুই। শায়লা রেনুমা দৌড়ে এলো সকলের মাঝে। এসে সাদনান মির্জার হাতে হ্যাচকা টান মেরে গর্জে বলে উঠল, আপনি কোন সাহসে রনুর গায়ে হাত তুলেন মাহেরের আব্বু? আর বাবার সাথে এসব কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন? এত অধপতন কবে কবে হলো? লজ্জা থাকলে আব্বার কাছে এক্ষুনি ক্ষমা চান। আদনান মির্জা দৌড়ে এসে ধমকে উঠল সাদনান মির্জাকে। আদনান মির্জা হম্বিতম্বি করে বলে উঠল, তোর হাত আমি কেটে নেব ছোট।
তুই যেই অপরাধ করেছিস তার শাস্তি হিসেবে তোকে তো জ্যান্ত পুঁতে ফেলতে ইচ্ছা করছে। রেনুমা রনকে টেনে নিজের পাশে দাঁড় করিয়ে বলে উঠল, আপনাকে অনেক সম্মানের চোখে দেখতাম ছোট মির্জা। আজকের পর থেকে ঘৃণা ছাড়া আর কিছু করতে পারবো না আপনাকে। সাদনান মির্জা ক্ষেপে বলে উঠলেন, কে চেয়েছে সম্মান? হ্যাঁ, কে চেয়েছে? বলেছি আমায় সম্মান করতে। ছেলের হাতে পায়ে বেরি পড়া বড় ভাবি আমার মেয়ের দিকে চোখ মেলে তাকালে ও চোখ আমি তুলে নেব। রণ চিৎকার করে বলে উঠল। 100 বার তাকাবো, পরে চোখ তুলে দেখাও। বলেই মৌনতাকে টেনে নিজের সামনে দাঁড় করিয়ে রণ বলে উঠল, বল, তোর বাপকে ছেড়ে যাবে আমার সাথে? বল, বাপের সাথে হা মিলালে গলা টিপে এখনই মেরে ফেলবো। মৌনতা যেন ঘোরের মধ্যে আছে। তার বাবা এসব কি বলছে, কি করছে, সে কিচ্ছুটি যেন বুঝতে পারছে না। মস্তিষ্ক কাজ করা বন্ধ করেছে আরো অনেক আগেই। রণ মৌনতার বাহু ঝাঁকিয়ে ধমকে উঠল। উত্তর দিচ্ছিস না কেন? জবাব দে হারামজাদি। মৌনতা ধমকে কেঁপে উঠল। অতঃপর সাদনান মির্জার পানে ঘৃণিত নজরে দিয়ে কেঁদে বলে উঠল, আমি তোমার জন্য আমার বাপ মা ঘর সব ছাড়তে রাজি আছি রণ ভাই। সাদনান মির্জা কথাটা শুনে তেড়ে এসে মৌনতার গালে ঠাস করে এক চড় বসালেন। এরপর গলা টিপে ধরে বলে উঠলেন, তার আগেই তোকে মেরে ফেলবো আমি। বাপকে মেরে সুখী হতে চাস? শায়লা রেনুমা চিৎকার শুরু করলো। দেওয়ান মির্জা বুক চেপে বসে গেলেন চেয়ারে। রণ দাঁত পিষিয়ে ঝটকা টানে সাদনান মির্জার হাত ছাড়িয়ে মুচড়ে ধরে বলে উঠল, এবারের অন্যায় ক্ষমার অযোগ্য। বেধাতে যেমন চিরকি কোনো ক্ষমা করে না, আমিও তেমনই অধ্যত্ত মেনে নেব না। বলেই কট করে ভেঙে দিল সাদনান মির্জার হাত। মৌনতা হাউমাউ করে চিৎকার জুড়ল। সাদনান মির্জা ব্যথায় চিৎকার করে উঠলেন। রেনুমা আর আদনান মির্জা ছেলেকে ছুটিয়ে আনার চেষ্টা করলেন। রণর শরীরে অসুরের শক্তি। রণর হাতে বন্দী হয়ে সাদনান মির্জা বলে উঠলেন, আমার মেয়েকে আমি মেরে কেটে নদীতে ভাসিয়ে দিব, তবুও তোর কাছে বিয়ে দিব না। যদি বিয়ে করতেই হয় তবে আমার লাশের উপর দিয়ে বিয়ে করতে হবে। বাপের লাশ সামনে রেখে মেয়ে কি করে বিয়ের পিড়িতে বসতে পারে সেটা আমিও দেখতে চাই। বলেই মেয়ের পানে তাকিয়ে সাদনান মির্জা বলে উঠল, যদি রণকে বিয়ে করিস তবে আমার মরা মুখ দেখবি তুই, সেই সাথে তোর মাকেও ঝুলিয়ে দেব। আকস্মিক অনাচারে বাড়ির সকলেই স্তব্ধ হলো। কারো মুখে রা উচ্চারিত হলো না। অনুভূতিহীন হয়ে রণ সাদনান মির্জার হাত ছেড়ে দিল। দেওয়ান মির্জা হাউমাউ করে কেঁদে বলে উঠলেন, ওরে আল্লাহ, এই দিন দেখানোর জন্য আমাকে বুঝি বাঁচিয়ে রেখেছো তুমি? আমাকে এখনই উঠিয়ে নাও। বলেই সাদনান মির্জাকে বলে উঠল, আমার চোখের সামন থেকে তুমি দূর হয়ে যাও। তোমার মতো কুলাঙ্গার সন্তান আমি আর দেখতে চাই না। আমি মরলেও আমার কবরে এক মুঠো মাটি দিও না তুমি। শায়লা স্বামীর পানে ঘৃণিত নজর ফেলে আঁচলে মুখ গুজে কেঁদে বলে উঠলেন, আপনি মরেই যান মাহিরের আব্বু। আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি আপনি মানুষ থেকে অমানুষে পরিণত হয়েছেন। কোনো অমানুষ নিশ্চয়ই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। আমি আর আপনার চেহারা দেখতে চাই না। আমাদের সবার দুর্ভাগ্য যে এতদিন একই ছাদের নিচে আপনার মতো মানুষরূপী একটা জানোয়ারের সাথে আমাদের বসবাস করতে হয়েছে। আপনি গলায় দড়ি দিন। বলেই দৌড়ে উপরের ঘরে চলে গেলেন শায়লা। দেওয়ান মির্জার বুকের ব্যথাটা ক্রমশ বাড়ল। সে চোখ মুখ খিচে চিৎকার করে বলে উঠল, দাদা ভাই, আমাকে হাসপাতালে নাও। বলেই জ্ঞান হারালেন বৃদ্ধ। মুহূর্তেই পাল্টে গেল পরিস্থিতি। বাপের এহেন অবস্থা জোরে কেঁদে উঠলেন সাদনান মির্জা। ভাঙা হাত নিয়ে বাবাকে জড়িয়ে ধরে এগিয়ে এলেন, কিন্তু কেউ তাকে ধরতে দিল না। নিয়ে চলল হসপিটালে। বন্ধ অন্ধকার কক্ষে বসে বসে পাজেল নিয়ে নাড়াচাড়া করছে যুবক। যত কঠিন পাজেলই হোক, সেকেন্ডের ব্যবধানে সলভ করে ফেলার অদ্ভুত ক্ষমতা আছে এই যুবকের। পেশায় একজন বিজনেসম্যান সে, ব্যবসায়ের ক্ষেত্রে বেশ ধুরন্ধর সে। বিধাতা মানুষটাকে সুন্দর চেহারা দিয়েছে বটে, তবে মনটা বড্ড কুৎসিত। চেহারা দেখে বোঝার উপায় নেই মানুষটার ভেতর কতটা ভয়ানক। দিনের বেলা সাধারণের মধ্যে ভোলাওয়ালা সেজে মিশে থাকে, রাত হলেই রূপ পাল্টে যায় পুরোপুরি। আন্ডারগ্রাউন্ডের নাম তার ডার্ক। বিভিন্ন চোরাচালান আর ড্রাগ কারবারিতে বিদেশিদের কাছে বেশ সুনাম তার। সকল অথেন্টিক কাজ কারবার মিলে তার কাছে।
কিন্তু ইদানিং তার সেই সুনাম হারাতে বসেছে। ট্রেনিং প্রাপ্ত আর্মি অফিসারগুলো তার সমস্ত প্ল্যান বানচাল করে তাকে পথে বসিয়েছে। ধীরে ধীরে সমস্ত লিংক লাগিয়ে সে আর্মি অফিসারের খোঁজ পেয়ে গেছে সে। এবার মূল সমেত তাকে উৎপাটনের পালা। হাতের পাজল অন্ধকারে ছুঁড়ে অদ্ভুত হাসল যুবক। এরপর হাতের ফোন বের করে কল করলো কঙ্ক্ষিত নম্বরে। ফোন রিসিভ করে ওপাশের ব্যক্তি বলল,